নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে বিএনপির নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিও এনসিপিকে নির্বাচনী জোটে নেয়ার পক্ষে নয়। দলটির উচ্চ পর্যায়ের নেতারা বলছেন, এনসিপি নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণেই বিএনপির সাথে দূরত্ব বেড়েছে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে বিএনপির সাথে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট বা আসন সমঝোতা হচ্ছে কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে কমিটির সব সদস্যই এনসিপির সাথে জোট না করার পক্ষে মত দেন। এ নিয়ে জানতে চাইলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ এনসিপির সাথে নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা অনেকটাই নাকচ করে দেন। না, এনসিপির সাথে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেভাবে থাকে, এটাই গণতান্ত্রিক চর্চা। তবে এনসিপি আমাদের সাথে রাজনৈতিক জোটে আসবে কিনা নির্বাচন উপলক্ষে সেই আলাপও তারা করেনি, বা আমরাও তাদেরকে সেরকম কোনো প্রস্তাব দেইনি এখনো। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো দলের সাথে জোট করার ক্ষেত্রে বিএনপি সতর্ক থাকবে বলেও জানান আরেক জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জিনিসের সিদ্ধান্ত প্রত্যেকটি দলের নিজের এবং অন্যান্য দলের তাদের নিজস্ব সিদ্ধান্ত। যেখানে দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কিছু করা তো যাবে না। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এমন কথাও বলেছেন বিএনপির নেতারা। তারা আরও জানান, এনসিপি ছাড়া অন্য মিত্র দলগুলোর সাথে আসন বন্টন নিয়ে আলোচনা চলছে। এটাতে সংলাপ আলোচনার মাধ্যমে যদি কারোর সাথে সমঝোতা হয় হতেও পারে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এদিকে সংস্কারের পক্ষে থাকা দলগুলোর সাথেই এনসিপির জোট হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে দেয়া হবে না। রাশেদ আনেসের প্রতিবেদন। নারায়ণগঞ্জ চাষারায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে এই পদযাত্রা, যার নেতৃত্ব দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে হাসনাত বলেন, যাদের পতন গণঅভ্যুত্থানে তারা কখনোই গণমানুষের দল ছিল না। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলোর মাঝে যারা ঐক্যমত্যের প্রশ্নে সংস্কারের পক্ষে এক, তাদের নিয়েই নির্বাচনের পথে হাঁটতে চায় এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সেটির মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে যে বিনষ্ট হয়ে গিয়েছে, উপযোগিতার যে আর কোনো অবকাশ নেই, সেই জিনিসটি হচ্ছে তখন স্পষ্ট হবে। হাসনাত বলেন, এনসিপি চায় জনগণের ক্ষমতায়ন ও অংশগ্রহণমূলক নির্বাচন। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে। রাশেদ আনিস, ৭১, নারায়ণগঞ্জ। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। সরকারের এই সিদ্ধান্ত সব দলের মন মতো হবে বলে আশা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার আইনগত সহায়তা আইনের খসড়া নিয়ে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে কথা বলেন তিনি। বিচার বিভাগ সংস্কার কমিশন আইনগত সহায়তা বাড়ানোর যে সুপারিশ করেছিল, সেই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে আইনগত সহায়তা আইনের সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তা ছাড়াও আইনগত সহায়তা প্রদানকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া ৭০ ভাগ সংস্কার প্রস্তাব ইতোমধ্যে হয়ে গেছে। উপদেষ্টা বলেন, সবাই মনে করছেন সব সংস্কার এখনই করে ফেলতে হবে, বিষয়টা এত সহজ নয়। আমরা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি, এটা আপনারা আগামী
ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। 13 তারিখ আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। সন্দেহজনক কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। গুরুত্বপূর্ণ কেপিআই এলাকার নিরাপত্তা বাড়ানোর কথাও জানান তিনি। শারমিন নিরার প্রতিবেদন। সোমবার ভোরে 2 বাসে আগুন। একই দিন দিবাগত রাতে রাজধানীর কয়েকটি জায়গাতে বাসে আগুনের ঘটনা। মঙ্গলবার ভৈরবে ট্রেনে আগুনের ঘটনা। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো নিজেদের দাবিতে যেমন সরব হচ্ছে, সেই সাথে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু কি প্রস্তুতি রয়েছে সরকারের? মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সেই প্রশ্নের উত্তর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর একটা জিনিস হলো, রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। উপদেষ্টা বলেন, সন্ত্রাসীরা যেন জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাছাড়া নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সহ সামগ্রিক প্রস্তুতি সমান তালে এগিয়ে চলছে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের। শারমিন মীরা, 71, ঢাকা। আপনাদের যদি কারো কোনো 13 নভেম্বর নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মঙ্গলবার তিনি বলেন, ওই দিন রাজধানীর নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া গত 24 ঘন্টায় রাজধানীতে নাশকতার অভিযোগে 17টি মামলা এবং 50 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। 13 নভেম্বর জানা যাবে জুলাই মানবতা বিরোধী অপরাধে কবে হবে শেখ হাসিনার মামলার রায়। একই সাথে ওই দিন ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনের এমন কর্মসূচিতে শুরু হয়েছে উত্তেজনা। বেশ কয়েকটি নাশকতার ঘটনাও ঘটেছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশ। মানবতা বিরোধী মামলার আইনজীবীরা হুমকি পাচ্ছেন এমন প্রশ্নে কমিশনার বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট, সো মানুষ তো সেখানে যাবেই। আমি মানুষকে কেন ঠেকাবো যে বিচার প্রার্থীকে আমি কেন বাধা দিব? তবে আজকের যে অবস্থা, 13 তারিখে তো আর সেই অবস্থা থাকবে না। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। গত 24 ঘন্টায় নাশকতার অভিযোগে 17টি মামলা ও 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য এবং তাদের প্রাক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকার মিছিলে অংশগ্রহণ করে, আবার ঢাকার বাইরে চলে যায়। ডিএমপি জানায়, ঢাকায় অক্টোবর থেকে এ পর্যন্ত নিষিদ্ধ একটি দল 14টি মিছিল করেছে। এ ঘটনায় জড়িত 552 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসে যে আগুনের ঘটনা ঘটেছে, অধিকাংশই রাত্রে রাস্তায় পার্ক করা ছিল এবং এই বাস পরিবহন মালিকদের যানবাহন অরক্ষিত অবস্থায় না রাখারও পরামর্শ দেন পুলিশ কমিশনার। ঢাকাবাসীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক। মামুন হোসাইন, 71, ঢাকা। জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে তা মানতে বাধ্য নয় রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, এ কারণে কোনো সমস্যার সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে।
সনদের বিষয়ে সতর্ক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। আরেকজন সদস্য জুলাই সনদ ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া সময় হয়েছে সোমবার। এর মধ্যে কয়েকজন উপদেষ্টা জানান দলগুলো ব্যর্থ হলে সরকারের সিদ্ধান্ত দেবে। এ বিষয়ে বিএনপি তাদের অবস্থান জানাতে মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ সময় বিএনপি তাদের আগের অবস্থান তুলে ধরে সরকারকে সতর্ক করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। এক প্রশ্নের জবাবে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের বিষয়ে সরকারের দায়িত্ব নিলে দলগুলোর মধ্যে আলোচনা হতে পারে। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে না। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায় সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এদিকে সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও জুলাই সনদ ও গণভোট নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন। আমরা যেগুলো আমরা একমত হয়েছি বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন পেছালে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সীমানা নিয়ে মামলা জটিলতায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। মঙ্গলবার তিনি বলেন, কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট বাতিল করে দেয়া রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিব আরও জানান, গণভোট নিয়ে কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। ওই রায়ে বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল থাকা সহ গাজীপুরে একটি আসন কমানোর নির্দেশ দেয়া হয়। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট এলাকার বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারা ইসির পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল না করার আহ্বান জানান। আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে জনগণের স্বার্থে, জনস্বার্থে আপনারা এই বিষয়টিকে দেখবেন। এ বিষয়ে ইসি সচিব বলেন, রায়ের নথি হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলেও মনে করেন তিনি। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। সপ্তাহের শেষ দিনে শুরু হচ্ছে ইসির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ। একই দিনে নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে উত্তেজনা রাজনীতিতে। কমিশন জানায়, সংলাপ সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেবে তারা। আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। আর গণভোট নিয়ে কমিশনের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি বলেও জানান তিনি। গণভোট সম্পর্কে আমরা নির্বাচন কমিশনে বা আমার পর্যায়ে মানে সচিবালয় পর্যায়ে আমরা এখনো পর্যন্ত কোনো নির্দেশনা বা আলোচনায় পাইনি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে অন্যান্য জেলার মতো সিলেটের নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও মত প্রকাশে সাহসী। রাজনৈতিক দলের নেত্রী থেকে শুরু করে শিক্ষক, কর্মজীবী, শিক্ষার্থী সবাই চাইছেন একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। বিস্তারিত জানব মুহিত দিদারের তথ্য ও তারেক আহমেদের পাঠানো ছবি প্রতিবেদনে। সিলেটে নির্বাচনী আসন রয়েছে ৬টি, আর এসব আসনে এবার মোট ভোটারের সংখ্যা ২৮,৪৫,৩৭৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১৩,৮২,৮৮৭ জন, যারা এরই মধ্যে ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তবে নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই আছে শঙ্কা। নির্বাচন ঠিক সময়ে হবে তো, পাশাপাশি ভোটের পরিবেশ নিয়েও ভাবনা তাদের। জেলার নারী ভোটাররা বলছেন ভোট নিয়ে সবসময় আগ্রহী তারা, তবে সুষ্ঠু পরিবেশ না থাকায় কেন্দ্রে আর যাওয়া হয়ে ওঠে না। তবে এবার শান্তিপূর্ণ ভোট হলে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন। আমরা জানি সবাই যে নির্বাচন খুব বেশি সময় নেই, 3 থেকে 4 মাস নির্বাচনে, কিন্তু সেইখানে আমরা আসলে নির্বাচনের একটা যে আমেজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেজন্য সবার মনের মধ্যে একটা সংশয় আছে যে পরিপূর্ণ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে কিনা দেশের এই পরিপ্রেক্ষিতে। আমি নারী হিসাবে বলতে চাচ্ছি না, আমি একজন সাধারণ ভোটার হিসাবে বলতে চাচ্ছি। আমাদের নির্বাচনের প্রত্যাশা হলো নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষভাবে কাজ করে। নারী ভোটাররা এবার এমন এক নেতৃত্ব দেখতে চান যারা নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর জোর দেবে। সেই সাথে নির্বাচনের মাঠে নারী নেতৃত্বের সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন তারা। পাশাপাশি নারীর প্রতি সকল বৈষম্য দূর হোক এমন প্রত্যাশা তাদের। আমরা বিগত দেখেছি যে অনেক দিন পর্যন্ত আমার মনে হয় না যে কেউ সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পেরেছে এবং সরকার গঠন করতে পেরেছে। সেটা অনেক আগে থেকে অটো ফিল আপ হয়ে থাকতো। তো আমরা এখন এটাই বর্তমানে প্রত্যাশিত যে সামনে যে নির্বাচন হবে সেটা গণতন্ত্রমূলক এবং যে সরকারই গঠন করা হোক সেটা হোক জনগণের এবং একচেটিয়া কোনো আধিপত্য সেখানে না থাকুক। নির্বাচন নিয়ে জেলার নতুন ভোটারদেরও আগ্রহের কমতি নেই। তারা এবার কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে চান। আমরা এখন বর্তমানে নতুন ভোটার হিসেবে এবং আপনার ইউনিভার্সিটির একজন সচেতন নাগরিক হিসেবে চাইতেছি আমরা নিজেদের ভোট নিজেরা দিব। সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে আমাদের যেই এক ধরনের পরিবেশটা দরকার, আশা করি সেই পরিবেশটা তৈরি হতে আরেকটু সময় লাগবে। ভোটার হিসেবে আসলে আমরা নতুন মুখ চাচ্ছি, এটাই সত্যি। যেহেতু আমি এখন নতুন ভোটার, তো আমি অবশ্যই চেষ্টা করব যে যেন আমাদের সর্বোপরি দেশের মঙ্গল হয়, স্টুডেন্টদের যেন ওয়েলফেয়ারটা এনশিওর হয়, সো ওই দিকে একটু খেয়াল রাখা। সিলেটের সব নারী ভোটারদেরই প্রত্যাশা যে দলই সরকার গঠন করুক না কেন তারা যেন জনগণের কল্যাণে কাজ করে এবং দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করে। মনিরা কাজরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।